সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছে বলছেন রিজভী। এদিকে অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা বলছেন কাদের। জানাবো যুগপথ ধরে ঈদের পর মাঠে নামার পরিকল্পনা বিএনপির। আজিজ আনার বেনজির ইস্যুতে বিএনপিতে চাঙা ভাব। এদিকে নোয়াখালীতে ভোট গণনা শেষের সংঘর্ষ, প্রিজাইডিং কর্মকর্তা সহ আহত 10। এবং সর্বশেষ জানাবো আজিজের ব্যাপারে ধীরে চলনীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছে বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকে যারা ক্ষমতায় আছেন তারা নির্বাচনকে নির্বাসনে দিয়েছে। আজকে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেন না, সবকিছু বন্দী করেছে তারা। অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, এই দম বন্ধ করার মতো পরিস্থিতিতে আমরা বসবাস করছি। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য জিয়াউর রহমানের আদর্শ সততা ধারণ করে কাজ করতে পারলে বাংলাদেশের স্বাধীনতা আমরা ফিরে পাবো। বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দেশের সব দুর্যোগে মেজর জিয়াউর রহমান জাতির ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। 71 সালে দেশের নেতৃত্ব যখন দোদুল্যমান, তারা যখন কোনো দিক নির্দেশনা দিতে পারছিলেন না, ঠিক ওই সময় সেনাবাহিনীর একজন মেজর চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে স্বাধীনতা যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করলেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জিয়াউর রহমান বাকশাল বন্ধ না করলে বাকশাল যেভাবে কায়েম করা হয়েছিল তা অব্যাহত রাখা হতো। জিয়াউর রহমান রাজনীতি করেছেন, তেমনি সবাই রাজনীতি করার সুযোগ দিয়েছেন। অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা বলছেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোটাররা অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোট প্রয়োগ করেছেন। ভোটারের উপস্থিতি 35%-এর কিছু বেশি ছিল। নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন অনেক তৎপর ছিল। ওবায়দুল কাদের বলেন, মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সারা দেশে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখনো পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বিএনপির গলাবাজি আগের তুলনায় বেড়ে গেছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, উপজেলা নির্বাচন সফল করা সত্যি চ্যালেঞ্জ। এই নির্বাচনকে ঘিরে কত মিথ্যাচার, অপপ্রচার। গত নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পরও বিএনপির গলাবাজি আগের তুলনায় বেড়ে গেছে। তারা মাঠে রাজনীতিতে ব্যর্থ, নির্বাচন ঠেকাতে ব্যর্থ। এই ব্যর্থতার কারণে তারা হতাশ। সেতুমন্ত্রী বলেন, তাদের সবশেষ আন্দোলন দেখলাম লিফলেট বিতরণ। তারা ভাবছিল জাতীয় নির্বাচনের পর দেশে একটা দুর্ভিক্ষ হবে, মানুষ মারা যাবে। তাদের এই স্বপ্ন কর্পূরের মতো উবে গেছে। একটি মানুষও না খেয়ে মারা যায়নি। যুগপথ ধরে ঈদের পর মাঠে নামার পরিকল্পনা বিএনপির। জাতীয় নির্বাচনের প্রায় 5 মাস পর সরকার বিরোধী এক দফায় আন্দোলন পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে বিএনপি। নতুন নির্বাচনের দাবির পাশাপাশি আর্থিক খাতে বিশৃঙ্খলা, ডলার সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো জনস্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে রাজপথে সোচ্চার হতে চায় দলটি। যুগপথের কাঠামো ধরে রেখে ঈদুল আজহার পর ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা তাদের। গত 12 থেকে 16 মে আনুষ্ঠানিক বৈঠক করে যুগপথের শরিকদের কাছ থেকে প্রস্তাব ও মতামত নেওয়া হয়েছে। সেগুলো বিবেচনায় রেখে বিএনপি নীতি নির্ধারকরা এখন আন্দোলনের রূপরেখা ও কর্মসূচি চূড়ান্ত করছেন বলে জানা গেছে। এসব বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সংবাদ মাধ্যমকে বলেন, যুগপথ আন্দোলনের নতুন কর্মসূচি শুরুর লক্ষ্যে শরিকদের সঙ্গে এরই মধ্যে এক দফা বৈঠক হয়েছে। এর বাইরেও আলোচনা হচ্ছে, তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আরো আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তিনি আরো বলেন, আমরা এখন দলীয় কর্মসূচির মধ্যে রয়েছি। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর কর্মসূচি পালন করছি। আশা করছি ঈদুল আজহার পর যুগপথের কর্মসূচি শুরু হবে। সংশ্লিষ্টরা জানান, বিএনপির সঙ্গে ধারাবাহিক বৈঠকে যুগপথ আন্দোলনের মিত্রদের একটি অংশ আগামীর আন্দোলনে জামায়াত ইসলামী সহ সব মতের রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে নিয়ে আসার প্রস্তাব দিয়েছে। সেটা সম্ভব না হলে যুগপথ আন্দোলনের পরিধি বাড়ানোর পরামর্শ তাদের। তবে জামায়াতের বিষয়ে কোনো দল বা জোট তাদের আপত্তি জানিয়েছেন। আলোচনায় বিএনপি শরিকদের কোনো প্রস্তাবে গ্রহণ কিংবা নাকচ করেনি। তবে এই মুহূর্তে তারা জাতীয় নির্বাচনের আগে যেসব দল ও জোট যুগপথে যুক্ত হয়েছিল তাদের নিয়ে নতুন করে মাঠে নামতে আগ্রহী। কর্মসূচি শুরু করার পর পরিবেশ পরিস্থিতি বিবেচনায় যুগপথের আওতা সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করতে চায় বিএনপি। ফলে এখনই আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবে এক মঞ্চ গঠনের সম্ভাবনা নেই। আজিজ আনার বেনজির ইস্যুতে বিএনপিতে চাঙা ভাব।
7 জানুয়ারি নির্বাচনের পর বিএনপির মধ্যে হতাশার সুস্পষ্ট লক্ষণ দেখা দিয়েছিল। বিএনপি নেতাকর্মীদের মন ভেঙে গিয়েছিল। 11 জানুয়ারি আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো মন্ত্রিসভা গঠন করেন। এই মন্ত্রিসভা গঠিত হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের পক্ষ থেকে নতুন সরকারকে যেভাবে অভিনন্দন জানানো হয়, প্রশংসা করা হয়, তাতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের ভেঙে পড়া মনোভাব লক্ষ্য করা গিয়েছিল। তারা এতই হতাশ হয়েছিলেন যে আন্দোলনে কর্মসূচি দিতেও তাদের অনীহা দেখা দিয়েছিল। শুধুমাত্র তৃণমূলের নেতাকর্মীরা নন, শীর্ষস্থানীয় নেতাকর্মীদের মধ্যে এই হতাশা মহামারীর মতো ছড়িয়ে পড়েছিল। কিন্তু সেই বিএনপিতে আবার নতুন করে চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে। গত কিছুদিন ধরে বিএনপি নেতাদের মধ্যে একটি উল্লাস ভাব লক্ষ্য করা যাচ্ছে। সব নেতাকর্মীরাই এখন মনে করছেন সরকারকে এখন চাপ দেওয়ার সময় এসে গেছে। বিএনপির এই মানসিকতার পরিবর্তনের প্রধান কারণ হলো বাংলাদেশের 3টি ঘটনা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন 28 অক্টোবরের পর থেকে বিএনপির হতাশার গ্রাফ বাড়তে শুরু করে। পুরো জানুয়ারি মাস জুড়ে বিএনপি নেতৃবৃন্দের মধ্যে ব্যাপকভাবে হতাশা গ্রাস করেছিল এবং এটি চূড়ান্ত আকার ধারণ করে যখন ডোনাল্ড লু বাংলাদেশ সফর করেন এবং ফুচকা খেয়ে ক্রিকেট খেলে যখন তিনি নতুন সরকারের সঙ্গে অতীতের তিক্ততা ভুলে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন। কিন্তু এর পরপরই আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা, বেনজির আহমেদের সম্পদ জব্দ এবং আনার হত্যাকাণ্ড নিয়ে বিএনপির মধ্যে একটি চাঙ্গা ভাব লক্ষ্য করা গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কদিন আগেও লোকচক্ষুর অন্তরালে ছিলেন। সিঙ্গাপুরে এসে চিকিৎসা নিয়ে এসে ওমরা পালন করেছেন এবং পরে সময় কাটাচ্ছিলেন। দলের মহাসচিব পদ থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে আগ্রহ জানিয়েছিলেন সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন সরব হচ্ছেন এই 3 ইস্যুতে। এই 3 ইস্যুতে তিনি ব্যাপক কথা বলছেন। বিএনপি নেতারা বলছেন এই 3টি ইস্যু জনগণের মধ্যে এক ধরনের কাঁপন ধরিয়েছে। সাধারণ মানুষ মনে করছে সরকারের ভিতর দুর্বৃত্তরা এবং দুর্নীতিবাজরা শক্তপোক্ত জায়গা করে ফেলেছে। এই কারণে এখন জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন বেগবান করার উপযুক্ত সময়। আর এই কারণে তারা নতুন করে রাজপথে নামার পরিকল্পনা গ্রহণ করছে। আনারের ঘটনার মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করছেন যে জাতীয় সংসদে কারা যাচ্ছে, চোরাকারবারি, দুর্নীতিবাজ, দুর্বৃত্ত এবং সন্ত্রাসীরা যে সংসদে যাচ্ছে এটি প্রমাণের চেষ্টা করছে বিএনপি। বেনজির আহমেদের ঘটনা নিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করছে যে সরকারের দুর্নীতি কোন পর্যায়ে চলে গেছে। একজন পুলিশ কর্মকর্তা বেসামান্য রকম দুর্নীতি করতে পারে। অন্যদিকে আজিজ আহমেদের ঘটনা নিয়ে বিএনপির কর্মীরা আশান্বিত হচ্ছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সাথে যে সুসম্পর্ক করেছে বলে প্রচার করা হচ্ছে তা আসলে ঠিক নয়। এই 3 ঘটনাকে নিয়ে বিএনপি এখন কথামালার রাজনীতি শুরু করেছে। তবে রাজপথে যাওয়ার মতো এখনো শক্তি বা মনোবল চাঙ্গা করতে পারেনি দলটি। নোয়াখালীতে ভোট গণনা শেষে সংঘর্ষ, প্রিজাইডিং কর্মকর্তা সহ আহত 10। নোয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে ভোটের সরঞ্জাম নিয়ে আসতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পরাজিত চেয়ারম্যান প্রার্থী রাজুর লোকজনের বিরুদ্ধে। সংঘর্ষে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ শাহ আজিজ সহ 10 জন আহত হয়েছেন। আহত প্রিজাইডিং কর্মকর্তা সোনাপুর কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিষয়ক প্রভাষক মোহাম্মদ শাহ আজিজ সহ 4 পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 250 শয্যা জেনারেল হাসপাতালে আবাসিক কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন, হাসপাতালে ভর্তি 5 জনের গায়ে গুলি চিহ্ন রয়েছে। মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নূর আলম সিদ্দিকী রাজু বলেন, নিয়ম অনুযায়ী কেন্দ্রে ভোট গণনা শেষ হলে প্রার্থীদের পোলিং এজেন্টের কাছ থেকে ফলাফলের কাগজে স্বাক্ষর নেওয়া হয়। শুল্লাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণা না করে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যেতে চাইলে আমার কর্মীরা বাধা দেয়। পরে পুলিশ ও আনারস প্রতীকের লোকজন গুলি করে, এতে আমার 5 জন কর্মী আহত হয়। আমি এই ঘটনার বিচার চাই। মোহাম্মদ শাহ আজিজ বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন শেষ করার পর ঘটনা শেষে ফেরার পথে মোটরসাইকেল প্রতীকের 60 থেকে 70 জন সমর্থক অতর্কিত হামলা চালান। আমি সরকারি মামলা রক্ষার স্বার্থে কনস্টেবল মোহাম্মদ জাকির হোসেনকে গুলির নির্দেশ প্রদান করি। তিনি 4 রাউন্ড শটগানে গুলি ছোড়েন, এতে 4-5 জন হামলাকারী আহত হয়। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজিজের ব্যাপারে ধীরে চলনীতি। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান নিয়ে আইনগত কিছু সীমাবদ্ধতা রয়েছে। এজন্য দুর্নীতি দমন কমিশন বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছে। সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় প্রকাশ পাওয়া দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চেয়ে গতকাল দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন একজন আইনজীবী। গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে এই আবেদনটি দাখিল করেন। সংস্থাটির চেয়ারম্যান বরাবর আবেদনে বলা হয়েছে, গত 20 মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের ওয়েবসাইটে তথ্য প্রকাশ করে। সেখানে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের নামে দুর্নীতির অভিযোগ প্রকাশ পায়। ওই বিবৃতিতে বলা হয়, আজিজ আহমেদ বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তার ভাইদের জবাবদিহি আনতে সাহায্য করার সময় জনসাধারণের প্রক্রিয়া হস্তক্ষেপ করে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছিলেন। এর প্রেক্ষিতে ওই আইনজীবী দমন কমিশনকে অনুসন্ধান করার জন্য আবেদন করেন। দুদকের চেয়ারম্যান বলেছেন, যদি দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত হয় তাহলে পরে দুদক অবশ্যই বিষয়টি তদন্ত করবে। একই দিনে সালমান এফ রহমান সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে
সাংবাদিকদের এক অনুষ্ঠানে বলেছেন, বেনজির বা আজিজ আহমেদ কারো ব্যাপারে সরকার কোনো রকম পক্ষপাত করবে না, কাউকে কোনো রকম সহায়তা দেওয়ার চিন্তাভাবনা সরকারের নেই। সালমান এফ রহমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, অপরাধীরা যতই প্রভাবশালী হোক সরকারের সাপোর্ট পাবে না। কিন্তু বেনজিরের বিষয়ে তদন্ত যত সহজ, আজিজের বিষয়টি তত সহজ না। এখানে সেনা আইনের কিছু বাধ্যবাধকতা এবং বিধিনিষেধ রয়েছে। সেনাবাহিনীর আইন অনুযায়ী একজন সেনা কর্মকর্তার কোনো অপরাধের বিচার হবে না সেনা আইনে এবং সেনাবাহিনীর মাধ্যমে, বাইরে এর বিচার করার কোনো সুযোগ নেই। আবার যেহেতু আজিজ আহমেদ সেনাবাহিনীর সর্বোচ্চ পদে ছিলেন, কাজে সেনাবাহিনী তার কোনো অপরাধের বিচার করতে পারবে না। এক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণ করতে হবে বলে অনেক আইনজীবী মনে করছেন। তবে দুর্নীতি দমন কমিশনের একজন আইনজীবী বলেছেন, আজিজ আহমেদ যদি তফসিলভুক্ত কোনো দুর্নীতি করে থাকেন এবং সেনা প্রধানের দায়িত্ব থেকে অবসর গ্রহণের পর যদি কোনো দুর্নীতিতে সম্পৃক্ত থাকেন, তবে তার বিচার দুর্নীতি দমন কমিশনের করতে বাধা নেই। তবে এটি আইনের চুলচেরা বিশ্লেষণের বিষয়, আর এ কারণেই আজিজ আহমেদের ব্যাপারে সরকার ধীরে চলনীতি অনুসরণ করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।